ছাত্রদল, বিএনপি ছাত্র উইং, তারা নির্বাচন কমিশন ঘেরাও করতেছে। এই তিনটা দাবিতে তারা ঘেরাও করে রেখেছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, তার মানে প্রবাসীদের ভোটাধিকার বাতিল করো, যা নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ। এবং 2 নম্বর হচ্ছে একটি রাজনৈতিক দলের চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করতেছে। আমি বুঝলাম এটা কি। আরেকটা হচ্ছে সেই দলের প্রত্যক্ষ প্রভাবে হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনি সংকেত। আবার মির্জা ফখরুল বলতেছে ঢাকায় নাকি জামাত ইসলাম প্রচুর মানুষ আনতেছে ঢাকার প্রার্থীদেরকে জয় লাভ করানোর জন্য। এখন গ্রাম থেকে ঢাকায় লোক আনলে তোমার গ্রামে ভোটার কমে যাব, সেখানেও জয় দরকার, তাই না? এবং ফখরুল সাহেব বলতেছে যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এসব নাম্বার নাকি জামাতের লোকজন নিচ্ছে জনগণের কাছ থেকে টাকা দেওয়ার জন্য। এই সব মিলিয়ে আপনি আসলে এই যে বিএনপির এই অস্থিরতা, এটাকে আপনি কিভাবে দেখছেন? একেবারে স্ট্রেট কাট শুরু করি, প্লিজ। কথা ঘুরে ফিরে বলে লাভ নাই। আমি মনে করি পুরো ঘটনাটাকে জটিল জটলা পাকায় ফেলার জন্য দায়ী ইউনূস সাহেব। কেন? আপনার নিশ্চয়ই আমার কথা শুনে মনে হচ্ছে আবার কোন জায়গায় আসলাম। দেখেন বিএনপির আজকের এই যে অস্থিরতাটা, এই যে আমি আমার হেডলাইটে দেখেন, একদিকে দেখেন এই অস্থিরতা, আর একদিকে দেখেন যে এই বাড়াইলো জামাত ইসলাম ইউনূস সাহেবের সাথে কথা বললে। এই দুটোর মধ্যে মিল খুঁজে পান? না, পাই না। এই দুটোর মধ্যেই তো মিলটা, আসল মিলটা তো ওখানে। ওরা ওখানে গেছে, আমরা সব ঠিক করে রাখছিলাম, ইউনূস সাহেব আমাদেরকে কথা দিচ্ছিল ক্ষমতা আনবে, এখন ওদের সাথে আবার কথা কি না আপনাদের এইসব ইলেকশন কমিশন সব কিন্তু বুয়া, বুঝছেন, আমি এখানে গন্ডগোল করবো। দেখেন মিলে মিলে এটা ওটা ব্যাখ্যা। তার মানে হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছিল ডক্টর ইউনূসের, সে শুধু ওইটা অনুযায়ী না, সে অনুযায়ী কাজ হচ্ছে না। শুধু এটা না, দিনকে দিন আমার মনে হচ্ছে যে ইউনূস সাহেব দুজনাকে বলছে তোমাকে ক্ষমতা আনবো। শেষ পর্যন্ত কি হবে এগুলা? এটা হলে এক মেয়ে দুই ছেলেকে বলছে তোমাকে ভালোবাসি, এখন কি হবে? ওই ছেলে দুটো যখন মুখোমুখি হয়ে যাবে তখন কি হবে? এটা তো ত্রিভুজ প্রেমের গল্প। তো একই তো, এটা তো ত্রিভুজ প্রেমী আসলে। নাহলে দেখেন গতকালকে পর্যন্ত বিএনপির কোনো অভিযোগ ছিল না তেমন বলতে গেলে, আজকে অভিযোগ কেন? ইভেন আমার কাছে ব্যাখ্যা চান না, কালকে সকালে সালাউদ্দিন সাহেব বক্তৃতা দিল একটা পলিটিক্যাল পার্টি আর ইলেকশন কমিশন। ইলেকশন বন্ধ করার চেষ্টা করলে কিন্তু আমি উপযুক্ত জবাব দেব। আমাদেরকে সবাই ভদ্রতাকে, আমাদেরকে নরম ভাবে যেন না নেয়। দেখেন কালকে সালাউদ্দিন সাহেব এই বক্তৃতা দিচ্ছেন কিনা। সেই বক্তৃতাতে বোঝা যাচ্ছে যে আচ্ছা ইলেকশন মন্ডলের একটা পার্টি আছে আলাদা, তারা অন্তত বিএনপি না, তারা অন্তত ইউনূস সাহেব না। আর ইউনূস সাহেব আর বিএনপি একসাথে মিলে এর বিরুদ্ধে কামান দেখতেছে। সকাল পর্যন্ত তাই মনে হচ্ছিল, তাহলে আজকে আবার এই কথা কেন? ব্যাখ্যা করেন। ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু সকল রাজনীতিবিদরাই বলতেছে, কিন্তু গৌতম দাস বললেই দোষ। ইয়াস, বলতে পারেন। আমি কি করলাম বেচারা, আমি তারপর আমার নামটা হিন্দু বললে পরে বলতেছে এই নিশ্চয়ই ইন্ডিয়ান না বলছে, এটা নিশ্চয়ই সে ভারতের র এর নিশ্চয়ই গুপ্ত ভারতের এজেন্ট। এজেন্ট, উপায় নেই। কিন্তু এই যে এনিওয়ে ভুলে যাবেন না কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু প্রথমে কাকে দায়ী করে ওটা মনে রাখবেন। হ্যাঁ খান, তারপরে হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমে দায়ী বলেছেন ইউনূস সাহেব, তার মানে আপনি বলতেছেন যে ইউনূস আমি সাহেব। বলছি ইউনূস সাহেবের হ্যান্ডলিং, ইউনূস সাহেবের আগানোর পদ্ধতি, কাজ করার পদ্ধতি, যা চিন্তা করেই করেন না কেন, এই পদ্ধতিটাই সমস্যা, গন্ডগোলটা তৈরি করেছে। এবং ইউনূস সাহেব হয়তো দুজনকে আশা দিয়েছেন তোমাদের ক্ষমতায় আনবো। হ্যাঁ, আমার যতটুকু জানি দুজনকে আশ্বস্ত করছে। এরকম আরো বহুজন আগে যে কত কিছু কথা বলছে, এনসিপি যে কি বলছে, ওগুলো যখন বাইরে আসবে, যদি কোনোদিন বাইরে আসে, এই দিন একটা দেখেন কেলেঙ্কারি হবে আর কি, একটা নয়া একটা নাটক লেখা হবে যে এরকম আপনি এক একজনকে এক এক ধরনের কমিটমেন্ট দিলে শেষে কি হয় এটা দেখেন।
হ্যাঁ, আগান, তারপরে। পোস্টাল ব্যালট সংক্রান্ত যে বিষয়টা, দীর্ঘদিন প্রবাসীরা অনেক ভোটাধিকারের জন্য তারা এই চিন্তায় ছিল, এবং আপনি জানেন জনাব গৌতম দাস, মধ্যপ্রাচ্যে এক এক কারখানায় 2000 শ্রমিক কাজ করে, তারা একই ঠিকানায় দেয়, পোস্টাল ব্যালট সেখানে যায়, তারপর তারা নেওয়ার পরে কিন্তু ওই যে বার করে স্ক্যান করে তারপরে মোবাইলের ভিতর করতে হয়, তাহলে এখানে কিন্তু ওই জাল ভোট দেওয়ার সুযোগ সীমিত। কিন্তু আপনার কেন মনে হয় যে তারপরেও বিএনপি সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে? পোস্টাল ব্যালট তো প্রবাসীদের ভোটই, তাই না? এখানে নাকি পক্ষপাত দুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত? তো হঠাৎ করে এই প্রবাসীদের ভোটের বিরুদ্ধে দাঁড়ালো কেন? তাদের এখানে তাদের আসলে মানে তাদের চিন্তা ভাবনাটা কি? আবার সে একই কথাই বলতে হবে। আমি মনে করি গতকালকে কোন পর্যন্ত বিএনপি যে এই মেসেজটা পেয়েছিল তা হলো যে সব ঠিক আছে, আমরা আর ইউনূস সাহেব ঠিক থাকলে সব ঠিক। আজকে সকাল থেকে যখন যে অ্যাপয়েন্টমেন্টটা তৈরি হয়েছে, জামাত ইসলামের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, তার সাথে রিলেটেড বলে আমি মনে করি। যখনই এই জিনিসটা বাইরে আসছে তখন বিএনপি সন্দেহ করা শুরু করছে এই লোকটা করে কি। এটা আমাদেরকে কালকে এই কথা বলছে, আজকে আবার এটা তো বলতেছে, মানে কি? সো এই যে সন্দেহটা তৈরি হয়েছে, সেই জন্য এই এক গাদা, এই দেখেন গতকালকেও তো মির্জা ফখরুল সিনেই ছিল না, দৃশ্যপটে ছিল না। আজকে সে বলতেছে না, ইলেকশন কমিশন কন্টিনিউয়াসলি বৈষম্য করতেছে। একদিনই হয়ে গেল। কিন্তু যেইভাবে, এক মিনিট, যেইভাবে দেখেন দ্বৈত নাগরিকত্ব আর ইয়ে নিয়ে, আপনার খেলাপি নিয়ে, এইটা নিয়ে যতগুলা মামলা হয়েছে, নমিনেশন বাতিল হয়েছে, সেগুলো তো একটা চলমান। এতদিন সেগুলো নিয়ে কোনো বিএনপির কথা বললেন না, শেষ দিনে এসে তারা চিৎকার শুরু করলো। আবার বিএনপি যে খুব বেশিরভাগই যারা ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকদের সবাই তো বিএনপি ক্রেডিট, 1% বোধহয় জামাত ইসলামের না তারা। তাহলে তাদের প্রসঙ্গে বিএনপি বক্তব্য কি? নাই। তারা ভাবছিল যে এটা স্যারে ঠিক করে দিবে নাকি এরকম। এখন স্যারে কথা শোনে নাই, সেই জন্য আপনারা রেগে গেছেন এরকম। নাকি ওই যে দ্বৈত নাগরিকদের মনোনয়ন গুলো বাতিল হচ্ছে, এই যে হাসনাত মুন্সি আব্দুল্লাহর কুমিল্লার মুন্সিকে নিয়ে কি করলো দেখেন, একবার বলে হ্যাঁ, একবার বলে না। আর এটা কি হাইকোর্ট, আপিল কোর্ট, চেম্বার জজ, এক একদিন এক এক সিদ্ধান্ত আসতেছে। কিন্তু বিএনপির এই যে দ্বৈত নাগরিক গুলা, যাদের এক পা বাংলাদেশে আরেক পা ইংল্যান্ডে বা অন্য দেশে, এবং আমি দেখতেছি যে প্রচুর ঋণ খেলাপি, এদের হাজার হাজার কোটি টাকা ঋণ, এরা এমপি হলে দেশের কি উপকার হবে? এটা তো আমার বোধগম্য না দাদা। প্রশ্নটা তো ওই জায়গার না, ওটা তো আপনি একেবারে যেটা সর্বনিম্নে সেই জায়গায় দেখতেছেন, নিচের দিকে তাকায় দেখছেন, উপরটা দেখতেছেন না। আপনি কি মনে করেন এই ইউনূস সরকারের যার মোর দেন 50% লোক হলো দ্বৈত নাগরিক, কেউ 4 দেশের নাগরিক, তারা কোনো ইন্টারেস্ট নিবে যেন দ্বৈত নাগরিকত্বরা এমপি না হতে পারে? জাস্ট কথার উত্তর দেন আপনি। তাহলে তাদের কাছে কি করে আশা করেন যে তারা এই জিনিসটাকে সিরিয়াসলি নেবে? এবং কখনো দ্বৈত নাগরিকত্ব নিয়ে কি হবে এইটা নিয়ে কখনো কোনো আলোচনা, এই যে এত কিছু ঐক্যমত্য কমিশন কত কিছু হয়েছে না, কখন এটা নিয়ে আলাপ হয়েছে? কেন আলাপ হয় নাই? কারণ ঐক্যমত্য কমিশনের নায়ক যেন উনি তো দ্বৈত নাগরিক। কে কার দ্বৈত নাগরিক দেখ। তো শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে কেমন করে হবে? জি। তো ফলে এখানে সবকিছু ঢেলা ঢালা এই শেষ বেলায় এসে পড়ে গেছে এমন ফান্দে, এমন ফান্দে পড়ছে যে আজকেই রায়টা দিতে হবে। আজ লাস্ট ডেট, রায় দিয়ে হালাইছে, এখন তো তারা লাঠি ফরকাই দিয়েছে বিএনপি ওয়ালারা। এই আবার জামাতের সাথে আলাপ করে আমাদের কাছ থেকে সরে গেল মহানায়ক আমাদের ইউনূস সরকার। কালকে গতকালকে এই যে আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তিনি বলেন ব্লাডি সিটিজেন্স, হাসনাত আব্দুল্লাহকে বলেন, এবং যেই মানে জনগণের কাছে ভোট চাইবেন আপনি, সেই জনগণকে আপনি বলেন ব্লাডি সিটিজেন্স। এগুলো তো বিএনপির জনপ্রিয়তা, আমি জানি না আসলে এরা কি কি করতেছে, আমি আসলে এখন মানে আপনারা যদি মিন্টু সাহেবের ব্যাকগ্রাউন্ড না জানেন তাহলে তো এরকম হবে। মিন্টু সাহেব আমেরিকা গেছে কবে, ওই খবর জানে কেউ? কয়জন জানে?
মিন্টু সাহেব একসময় আওয়ামী লীগ করতো না? হ্যাঁ একসময় আওয়ামী লীগ করতো না? একসময় তো আওয়ামী লীগ করতো। না না, ওগুলো অনেক পরে, আপনি এগুলো অনেক পরেকার কথা বলছেন। এগুলো 96 সালে পরেকার আলাপ করতেছেন আপনি, আর আমি আপনাকে আলাপ করতেছি শেখের আমলে। এই যে ন্যাশনাল ব্যাংকে যখন লাইসেন্স পায় জিয়া রহমানের আন্ডারে, ওই লাইসেন্সটা নেওয়া হয়েছিল মিন্টুকে দেখায় কেন? তাহলে আবার শিকদার এখন করতে গাইলো, সবাই জানে শিকদারের ব্যাংক হলো ন্যাশনাল ব্যাংক, এটা কেমন হইলো? আপনি 80s এর যে কোনো ব্যাংকিং জগতের লোককে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই ব্যাংকটার লাইসেন্স নেওয়া হয়েছিল মিন্টুর নামে। এটা আমি এত থরলি জানি, আমরা কি বলবো আমি। কারণ আরাক আব্দুল আওয়াল আর এই আব্দুল আওয়াল মিন্টু জয়েন্টলি আরেকটা কোম্পানির মালিক ছিল। ওই আব্দুল আওয়ালের কোম্পানি একটা কম্পিউটার কোম্পানি ছিল যেখানে আমি চাকরি করতাম, এই জন্য আমি এত থরলি জানি। ও আচ্ছা, আপনি সাবেক এমপ্লয়ি। এবং এবং ওই যে ইয়ে টাওয়ার, অ্যাঙ্কর টাওয়ার, ইয়ের শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল। না শেরাটন না, ইয়েটা জাপানিজটা, আরেকটা যে হোটেল আছে 5 স্টার, এনিওয়ে ওর উল্টো দিকে যে ইয়েটা, যেখানে হংকং ব্যাংক ছিল আসলে আগে, হেডকোয়ার্টার যেখানে ছিল। হোটেল লা ভিঞ্চি অথবা কিছু একটা। না 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 না, লাভিঞ্চি তো ইয়েতে হয়ে গেল, ওদিকে চলে গেল, কারণ বাজার। কারণ বাজার চলে গেল। যাই হোক, ইয়ের ওই শার্ক ফোয়ারার মোড়ের কাছাকাছি যে হংকং ব্যাংকের টাওয়ারটা, ওই টাওয়ারটাই হলো আসলে এই দুই আওয়ালের হেডকোয়ার্টার ছিল। ওইটারই 10 তলায় এখনো বোধহয় মিন্টু সাহেবের সব ব্যবসার হেডকোয়ার্টার ওইটাই। ওখানে বসে সে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল 96 সালে, এটা আলাদা। আবার এই 2007 সালে এই মিন্টু সাহেবের সমস্ত ব্যাংকের মালিকানা চোখ বন্ধ করে শিকদার সাহেবকে দিয়ে দেয়, কারণ অরিজিনালি ওটা শিকদার সাহেবের টাকা নিয়ে গেছিল। তো ওই 80s লাগবে না, ওই 70s লেট 70s ইয়ে যে আমেরিকা গেছিল, গিয়ে কি করতো এগুলার খবর কেউ জানে না, কেউ করবে না, ওগুলার খবর করেন না। শিখদারই বা কেমনে যুক্ত হলো, শিকদারের সাথে ইয়ের সম্পর্কটা কি, আওয়াল সাহেবের সম্পর্কটা কি, ওটা একটু খোঁজ করেন, কেউ করবেন না এগুলা। আপনারা এখন উল্টা খালি খালি ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকাই দিতে পারে না কাউরে। তো শিকদার সাহেব সবার আগে 400 কোটি টাকা এটা থেকে নিয়ে বিনা কোনো কিছু বন্ড না নিয়ে এইটাই দিছিল তো এই যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হাসিনার হুকুমে দিয়ে দিছিল। আমি নিশ্চিত করে জেনে বলতেছি আপনাকে আমি, এবং এটা গুলশান ব্রাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল 400 কোটি টাকা। এবং সেইটার প্রথম দিককার একেবারে ব্যাংক লুটপাটের প্রথম দিককার ঘটনা, সেইটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে, তখনও বাংলাদেশ ব্যাংক যথেষ্ট শক্তিশালী, তখন রাখাল বালক ছিল গভর্নর, সেইটা নিয়ে রীতিমতন ইনভেস্টিগেশন লাগাই দেয় বাধ্য হয়ে। আতাউর হ্যাঁ, রহমান, আতিউর হ্যাঁ, রহমান। আতিউর রহমান। আমি থরলি জানি, তখন আমি কেবল দেশে ফিরছি। ন্যাশনাল ব্যাংকের সাথে শুনেন, ন্যাশনাল ব্যাংক যে গড়ে উঠছে এর 72টা ব্রাঞ্চের সঙ্গে আমি রিলেটেড এক সময় প্রফেশনাল কারণে, ওগুলা ডিটেল এখন যাইতেছি না। আবার বলে ভিতরে কি হয়েছে, কে কোত্থেকে কার কি সম্পর্ক, এগুলো সব জানি। তার ছেলে তাবিদ আউয়াল বিএনপি করলেও সে কিন্তু আওয়ামী লীগের আমল থেকে ফুটবলের সঙ্গে জড়িত, ফুটবল এগুলা ফেডারেশনের। এই শতকে এগুলা বাইরে বেরিয়ে আসলো, ওই শতকে কোথায় ছিল এরা? আর এটার উত্তর কি, শিকদারকে দিয়ে দিল কার ব্যাংকটা? তারপরে আবার শিকদার তার মেয়েকে চেয়ারম্যান বানায়, এই যে 2007 সালে 111 গভর্নমেন্টের পরে এটাকে মেয়েকে চেয়ারম্যান বানিয়ে দিল, এটা কেমনে হলো? আপনি তো খবর রাখেন নাই আপনারা। আবার করোনার সময় দুই ভাই রণহক শিকদার, দীপু হক না, শিকদার ওরা সবসময় ছিল। প্লেন দিয়ে ভাগিয়ে দিল। হ্যাঁ, তাহলে শিকদারের ব্যাকগ্রাউন্ড কি দেখেন, ও তো হাবিলদার ছিল বিডিআর এর পাকিস্তান আমলে। ওগুলো থেকে খোঁজ করবেন না, আপনি খালি এখন মিন্টুকে দেখবেন, তাহলে তো হবে না। জি।